আসসালামু আলাইকুম। আজ ২০ জুলাই ২০২৫ রবিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। সংসদের নিম্নকক্ষ, উচ্চকক্ষ ও সংরক্ষিত নারী আসন সব ক্ষেত্রেই ভোটের সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতি চায় জামাতে ইসলামী। কিন্তু বিএনপি সহ কয়েকটি দলের অবস্থান এর বিপক্ষে। এই অবস্থায় পিআর পদ্ধতিতে ভোটের ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত। সেই সাথে দাবি না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায়ের ঘোষণা দিয়েছে দলটি। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল শনিবার জাতীয় সমাবেশ থেকে এই ঘোষণা দেন জামায়াতের নেতারা। সমাবেশ শেষ পর্যায়ে ভাষণ দিতে দাঁড়িয়ে ২ দফা পড়ে যান দলের আমির শফিকুর রহমান। পরে মঞ্চে বসে সংক্ষেপে বক্তব্য শেষ করেন তিনি। ৭ দফা দাবিতে জামাতের এই সমাবেশ করেছে। তাদের এই ৭ দফা হচ্ছে: পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ২৪-এর গণহত্যার বিচার, রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, ১ কোটিরও বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিতকরণ, অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন। অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচন করতে পারবে? এরকম একটি প্রশ্নবোধক কথা গতকাল বলেছেন তারেক রহমান। এই খবরের ভেতরে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা এই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা এ বিষয়ে জনমনে জিজ্ঞাসা রয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এই সরকারের পক্ষে আদৌ নির্বাচন সম্ভব কিনা। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ২৪-এর গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ হচ্ছে আমাদের মূল কথা। স্বাধীনতার যুদ্ধ আমাদের মূল কথা, ওখানে কোনো কম্প্রোমাইজ নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রই চাই। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। সমৃদ্ধ দেশ গঠনে পর্যটন ও বঙ্গোপসাগরের সুনীল অর্থনীতিকে গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের জনগণ কক্সবাজারবাসী সংস্কার ও বিচারের অপেক্ষায় আছে। আমরা দাবি দিয়েছি, জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। কে পিআর বোঝে আর কে বোঝে না তার জন্য সংস্কার অপেক্ষা করবে না। জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। আগামীর পরিচ্ছন্ন বাংলাদেশ প্রতিষ্ঠায় সংস্কার ও বিচার সঠিক সময়ে হতে হবে। সমৃদ্ধ দেশ গড়তে ভাবতে হবে কক্সবাজারবাসীকে। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র সবকিছু বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভার মঞ্চ ভেঙে দিয়েছে স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা। পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে ট্রাকের উপর মঞ্চটি স্থাপন করা হয়েছিল। গতকাল শনিবার বিকেলে মঞ্চটি ভাঙচুরের পর সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির কেন্দ্রীয় নেতাদের ওই পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল। কক্সবাজার শহরে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নব্য গডফাদার হিসেবে আখ্যায়িত করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার নাম না বললাম, আবার নাকি তিনি সংস্কার বোঝেন না। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী। যিনি পিআর বোঝেন না, রাজপথে তাদের ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ। এই বক্তব্যকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। গোপালগঞ্জ পরিস্থিতির সংবাদে দেখা যাচ্ছে, গোপালগঞ্জে বাড়ল আবার কারফিউ। পুলিশের 4 মামলায় আসামি 3008 জন এবং এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 277 জনকে।
শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও শহরে মানুষের চলাচল ছিল কম। গত বুধবার জুলাই পদযাত্রায় অংশ হিসেবে এনসিপির সমাবেশ ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। টানা ৫ ঘন্টার ওই সংঘাতে নিহত হন অন্তত ৪ জন। পরে আহতদের মধ্যে একজন বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা যান। গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের লাশ প্রয়োজনে কবর থেকে তুলে ময়না তদন্ত করা হবে বলে গতকাল জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খুলনায় বাংলা মদ পানে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। নির্বাচন কমিশনে নিবন্ধন চেয়ে আবেদন করা নতুন ১৪৪টি দলের সবগুলোই প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে। নিবন্ধন পাওয়ার জন্য যেসব শর্ত পূরণ করতে হয় কোনো দলই তার শতভাগ পূরণ করতে পারেনি। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও রয়েছে এই তালিকায়। দলটি ২৫ উপজেলায় ২০০ জন করে ভোটারের স্বাক্ষর নিতে পারেনি। আবেদনও রয়েছে বেশ ত্রুটি। এসব ত্রুটি সারিয়ে তুলতে দলটিকে ১৫ দিন সময় দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল শনিবার বেলা ১২টার দিকে রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ ট্যাঙ্ক বিস্ফোরণে সেলিম রেজা নামের ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের মধ্যে ১৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী সহ সারা দেশে গত ২৪ ঘন্টায় মোট ১৭৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোলার বুরহান উদ্দিনে ভুল চিকিৎসায় তানভীর নামের ৮ বছর বয়সের এক শিশু পঙ্গু হওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে গত শুক্রবার শফিকুল ইসলাম নামের একজন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর সৌরার্দি উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাস চাপায় ২ জন জামাতের কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মৃত্যু, উত্তাল ক্যাম্পাস। এই খবরে দেখা যাচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে সাজিদের জানাজা হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে সমবেত হন শিক্ষার্থীরা। দুপুরে প্রশাসন ভবনের নাম ফলক পরিবর্তন করে প্রহসন ভবন লিখে দেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে বিকেলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস ও পারিবারিক সূত্র বলছে, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের নাক, মুখে রক্ত, কবজি ও হাঁটুতে আঘাতের চিহ্ন দেখে শিক্ষার্থীদের দাবি, সাজিদের মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। গতকাল শনিবার গাজীপুরের নুহাশপল্লীতে নানা আয়োজনে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, মানবিক ও ভালো মানুষ না হলে দেশ ও জাতির উন্নতি সম্ভব নয়। গতকাল শনিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মেডিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক ৩য় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, আর হাসপাতালে ভর্তি হলেন গতকাল ৩৯৪ জন। জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিতে গতকাল শনিবার সকাল থেকেই জামায়াত নেতা কর্মীদের গন্তব্য ছিল রাজধানীর সৌরার্দি উদ্যান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জামায়াত নেতা কর্মীরা জড়ো হন শাহবাগ সহ আশপাশের এলাকায়, আর এতে বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়ে। সেই সঙ্গে দেখা গেছে তীব্র যানজট। এছাড়া মেট্রো রেলের প্রতিটি স্টেশনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও দেশে এখনও মুক্ত চিন্তার পরিসর সংকুচিত, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, আমরা স্বৈরাচারকে সরালাম, কিন্তু এখনও নিঃশ্বাস নেওয়ার জায়গায় সংকুচিত অনুভব
করি। গতকাল শনিবার রাজধানীতে কেলেঙ্কারির অর্থনীতি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, আফতাবনগর এবং বনশ্রী সংযোগে নির্মিত হবে দুটি সেতু। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, শেখ হাসিনা স্বৈরাচারী প্রধানমন্ত্রী হিসেবে বিতাড়িত হয়েছেন, দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। শেখ হাসিনা ট্যাঙ্কে চড়ে বা খাকি পোশাক পরে ক্ষমতায় আসে নাই, তিনি নির্বাচনের মাধ্যমে এসেছিলেন। গতকাল বরিশালে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। রাজধানীর পল্লবীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত 8টার দিকে সিরামিক রোডে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে বাসটি তার আগেই পুড়ে যায়। কারা বা কী উদ্দেশ্যে নাশকতা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সড়ক দুর্ঘটনার খবরে দেখা যাচ্ছে, কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 3 কিশোর বন্ধুর মধ্যে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে তাদের আরেক বন্ধু, তারা একই মোটরসাইকেল করে যাচ্ছিল। তাছাড়া 3 জেলায় সড়ক দুর্ঘটনায় আরও 3 জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে পথচারী, পাবনার ঈশ্বরদীতে 1 জন এবং খুলনার পাইকগাছায় বাইসাইকেল চালক রয়েছেন। ভোলার মনপুরায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমানত উল্লাহ আলমগীরের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। শুক্রবার বিকেলে তাকে সহ 4 জনকে জেলা সদরের কারাগারে নেওয়ার পথে লঞ্চঘাটে পুলিশের গাড়ি আটকে তারা এই বিক্ষোভ করেন। খবর পেয়ে নৌবাহিনী টিম গিয়ে চেয়ারম্যান সহ আটক ব্যক্তিদের বিশেষ পাহারায় লঞ্চযোগে জেলা কারাগারে পাঠায়। অন্তর্বর্তী সরকারে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন চুক্তিতে সই করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। অবিলম্বে এই চুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরে ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের ভিড়ের মধ্যে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনা বাহিনী। এতে কমপক্ষে 25 জন ফিলিস্তিনি নিহত ও 70 জনেরও বেশি আহত হন। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাতে অন্তত 5টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার স্থানীয় সময় হোয়াইট হাউসে রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে এ মন্তব্য করেন তিনি। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, কিং এর সেটে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শনিবার মুম্বাইয়ের স্টুডিওতে ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় তিনি আঘাত পান। পেশিতে আঘাত পাওয়ায় তাকে জরুরি চিকিৎসার জন্য আমেরিকায় নেওয়া হচ্ছে। গতকাল ছিল অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইয়ে দুপুর 12:30টার দিকে প্রচারিত হয় তারকা কথনের বিশেষ পর্ব। ত্রপা মজুমদারের উপস্থাপনায় এই অনুষ্ঠানে আফজাল হোসেনের পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেতা আবুল হায়াত, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী ও মডেল নভেল। আফজাল হোসেনকে উত্তরীয় এবং ক্রেস্ট তুলে দেন আবুল হায়াত। পরে কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা শেষ হয়। এই ছিল আজকের প্রধান খবর। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন।